So you look at this man. I'll give you a lesson. He's the most beautiful looking man. He looks so nice. He's like an angel. But actually, he's as tough as he's a killer. I don't want to. He's a killer. He's as tough as they come. But he looks so good. So he gets you by surprise. And there's few people like this. People say he's such a nice man. I said no, he's very tough. He's a tough trader, and he loves the Indian people, but he also loves the USA. We had. নমস্কার, আমার পলিটিক্স টপিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। যারা আমার অনুষ্ঠান নতুন দেখবেন তাদের কাছে একটি বিনীত অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নিত্য নতুন ভিডিও পাবেন। এবং আমরা খুবই বিশেষ করে আমি আমার মতন যারা ছোট ইউটিউবার আছে, আপনাদের সমর্থন ছাড়া বা আপনাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যেতে পারবো না। এবং ভুল ত্রুটি আপনারাই ধরিয়ে দেবেন। এবং আমাদের মতন ছোট ইউটিউবারদের কোনো রাজনৈতিক দল প্রভাবিত করে না। আমরা নিরপেক্ষভাবে আপনাদের সামনে অনুষ্ঠান নিয়ে আসি এবং আপনাদের বিচারের আশায় থাকি এবং আপনাদের মন্তব্য, আপনাদের কমেন্ট এবং আপনারা দেখে ভালো মন্দ বিচার করেন তারই অপেক্ষায় থাকি। এবং সবটাই আপনাদের উপর নির্ভর করে সমাজকে সচেতন করার এবং কিছু রাজনৈতিকমূলক অনুষ্ঠানই এই চ্যানেলে। যেহেতু আমার চ্যানেলটির নাম পলিটিক্স টপিক, পলিটিক্স নিয়েই এবং রাজ্য রাজনীতি এবং ভারতবর্ষের রাজনীতি নিয়েই আপনাদের সামনে অনুষ্ঠান তুলে ধরি। আপনাদের ভালো লাগা মন্দ লাগার উপরেই এই চ্যানেল দীর্ঘস্থায়ী হবে। যাক, কথা না বাড়িয়ে আজকের অনুষ্ঠানটি হলো তৃণমূলের যে বিক্ষুব্ধ, যারা তৃণমূল থেকে বিক্ষুব্ধ হয়ে যারা মমতা ব্যানার্জির সঙ্গ ত্যাগ করেছেন, 58 জন বিধায়ক, 20 জন সাংসদ, তাদের নিয়েই অনুষ্ঠান। আজকে দেশব্যাপী একটাই আলোচনা সৃষ্টি হয়েছে যে না, এই এতগুলো এমপি বেইমান, এরা মমতা ব্যানার্জির প্রতীকছবি নিয়ে মমতা ব্যানার্জিকে সামনে নিয়ে তার নাম করে ইলেকশন জিতেছেন, ভোটে জিতেছেন বিধায়করা এবং এমপিরা। তারা আজকে মমতা ব্যানার্জিকে একা ছেড়ে দিয়ে তারা তাদের স্বার্থ দেখার জন্য তারা আজকে এনডিএকে সমর্থন করছে এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিশেষ করে গালাগাল করছেন সবাই যে না, তিনি বিরোধী আসনে বসছেন এবং তিনি বিরোধী দলনেতা হতে চাইছেন, শোভনদেবকে মানতে চাইছেন না এবং স্পিকারের কাছে লিখিত দিয়েছেন, সইজাল, অনেক কিছু গল্প শুনছেন। কিন্তু আমার মতন একজন সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গবাসী, সনাতনী হিন্দু ঘরের অল্প শিক্ষিত, আমরা সেরকম উচ্চশিক্ষিত না, হায়ার এডুকেটেড না, কিন্তু সাধারণ ব্যক্তি হিসাবে একজন সাধারণ মানুষ, প্রান্তিক বলতে পারেন, সাধারণ ঘরের পরিবেশ মানুষ হওয়া এবং কষ্টের জীবন থেকে এখান পর্যন্ত পৌঁছানো, কারো দয়া দাক্ষিণ্যে না, কোনো রাজনৈতিক দলের মদতে না। আমি বলবো যে কেউ বেইমান নয় এবং কেউ মমতা ব্যানার্জির সাথে বেইমানি করেননি। হয়তো শুনে আপনাদের একটু ঝটকা লাগবে, এই কীরকম কথা বলছেন। আমরা দেখতে পাচ্ছি যে তারা বিরোধী আসনে বসছেন, মমতা ব্যানার্জির কেউ উপহার দিয়েছিল সেগুলো ফেরত দিচ্ছেন এবং বলছেন তৃণমূলে থাকতে দম বন্ধ হয়ে আসছিলেন, কাজ করতে পারছিলেন না। এই যে এইসব কথা রটানো হচ্ছে, তাদেরকে তো কিছু বলতে হবে মিডিয়ার সামনে, কারণ মিডিয়া তাদেরকে প্রশ্ন করছে কেন ছাড়লেন, কেন সরে আসলেন, এগুলো তখন তারা কি বলবে। তাদের মধ্যে একটা বৈঠক অবশ্যই হয়েছে সবাই মিলে যে আমরা মিডিয়ার সামনে কি বলবো, কারণ আমাদেরকে তো মিডিয়া প্রশ্ন করবে, তাহলে মিডিয়ার সামনে আমাদের তো কিছু বলতে হবে। অবশ্যই মমতা ব্যানার্জির দলে থাকাকালীন দলে কথা বলতে পারেননি এবং একটা অংশ কি, এই অংশটা যারা মমতা ব্যানার্জির সঙ্গ ছেড়ে চলে গেছেন তারা সবাই দায়ী করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দল চালাতেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে ঝুঁকে পড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের অভিষেকের নিয়ন্ত্রণে দল চলতো। এসব নানা ধরনের প্রশ্ন করে প্রশ্নবাণ ছুটছেন এবং অভিষেককেই দায়ী করে তারা দল ছুট হয়েছেন এবং গিয়ে একটি ত্রিপুরায় একটি এনসিপিআই নামক দলের সাথে মার্চ করে তারা আলাদা আসনে বসে এনডিএকে সমর্থন দেবেন, এরকম কথাই তারা বলেছেন। এর পিছনে বুঝতে হবে, একটা রাজনীতি বুঝতে হবে যে এই এনসিপিআইকে তারা সমর্থন দিয়ে হয়তো সাংসদরা 3 বছর টিকে গেলেন, মানে 29 অবধি টিকে গেলেন। বিজেপি কি এদের সাংসদ পদে দাঁড় করাবে, দলে নিয়ে নেবে, এদেরকে কি টিকিট দেবে? নিশ্চয়ই না। এবং এরা যদি নির্দলে দাঁড়ায় তাও এরা জিততে পারবে না, তৃণমূল থেকে মমতা ব্যানার্জির কাছেও আসতে পারবে না, মমতা ব্যানার্জিও এদেরকে টিকিট দেবেন না। তাহলে এদের ভবিষ্যৎ কি? এদের ভবিষ্যৎ রাজনৈতিক
অন্ধকার। এরা জেনে শুনেও কেন আজকের ইন্ডিয়াকে সমর্থন করছে, পিছনের গল্পটা হচ্ছে এখানে। এটা বুঝতে হবে সকলকে। এবং এই অনুষ্ঠানের পূর্বে আমি একটি ভিডিও ক্লিপ দিয়েছি। ভিডিওতে আপনারা কি দেখতে পেলেন? এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়েছে। প্রথমে মোদিজি হিন্দি ভাষায় বলেন, একজন ইংলিশে সেটাকে অনুবাদ করে দেন। মোদিজি ট্রাম্প সম্বন্ধে অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন, বন্ধুত্বর হাত বাড়িয়ে দিয়েছেন এবং ট্রাম্পকে নিয়ে চলার কথা বলেছেন। ট্রাম্প এবং আমেরিকা শক্তিশালী দেশ এরকম প্রশংসা করেছেন। তার সেই কথাগুলোর উত্তর দিতে গিয়ে ট্রাম্প বলছেন মোদির উদ্দেশ্যে যে এই মানুষটিকে দেখেছেন কত ভোলা ভালা, কত সুন্দর দেখতে এবং একজন ফ্রেশাসের মতন এই মানুষটি, কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে একজন কিলার, মানে খুনির চরিত্র, এবং খুনি বলে তাকে পরিচিতি দিয়েছেন। মানে ডোনাল্ড ট্রাম্প বলেছেন একজন এই মানুষটির ভিতরে হচ্ছে একজন খুনির চরিত্র এবং ইনি একজন খুনির মতন। ভাবতে পারেন, আমার দেশের প্রধানমন্ত্রী, আমি পছন্দ করি চাই না করি সেটা আলাদা প্রসঙ্গ, কিন্তু আমার দেশের প্রধানমন্ত্রী মানে তিনি দেশের 1 নম্বর মানুষ এবং প্রথম নাগরিক এবং আমার আন বান শান তিনি। তাকে আমেরিকার প্রেসিডেন্ট খুনি বলছেন, এইভাবে অপমান করছেন। এবং মোদিজি একটি কাগজের টুকরো বারবার দেখছেন, মানে উনি কি বক্তব্য ওখানে দেওয়ার ছিল সেটা সঠিক দিয়েছেন কি ভুল দিয়েছেন বা প্রত্যুত্তরে কি বলবেন, ওই লেখা পড়ছিটা বারবার দেখছেন। এটা কিন্তু আমার কথা নয়, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাবতে পারেন, আজকে সনাতনী যারা বলছে, যারা ভারতকে নিয়ে, এই প্রধানমন্ত্রীকে নিয়ে গর্ব করছে, অনেক বড় বড় লম্বা লেকচার দিচ্ছেন, মোদিজি হ্যাঁ তো মুমকিন হয়, বিশ্বগুরু হয়, সেই বিশ্বগুরুকে আমেরিকান প্রেসিডেন্ট এইভাবে অপমান করছেন। কিন্তু ওখানে কিন্তু মোদিজি বলতে পারেনি যে আমাদের দেশের জাহাজে আপনি হামলা করলেন, সেখানে 3 জনের মৃত্যু ঘটলো এবং কেন বাধ্যতামূলক আপনার থেকে তেল কিনতে হবে, আরও নানা রকম প্রশ্ন ছিল, একটি প্রশ্ন করতে পারেননি। এই হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর অবস্থান ডোনাল্ড ট্রাম্পের সাথে। এটা আপনাদের বিচারযোগ্য, আপনারাই বিচার করবেন। ভালো মন্দ এবং সঠিক কি আমি ভুল বললাম সেটা আপনাদের বিচারের উপরই ছাড়লাম। কিন্তু যেটা নিয়ে বক্তব্য আমার ছিল সেটা হচ্ছে, এরা রাজনৈতিক কেরিয়ার এদের ধ্বংস জেনে শুনেও কিন্তু এরা 29 অব্দি এরা টিকে থাকবেই। 20 জন সাংসদ, আমি এমএলএদের কথা বলছি না, জেনে শুনেও এদের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার, তা সত্ত্বেও কেন গেলেন? এবং যারা এমএলএরা গেছেন তারাই বা কেন গেলেন? এর পিছনে একটু ভাবুন যে রাজনীতির কারণটা কি, প্রেক্ষাপটটা কি, কি কারণে এনডিএকে সমর্থন দিচ্ছেন এবং মমতা ব্যানার্জির সাথে বেইমানি করতে তারা বাধ্য হয়েছেন। আজকের অনুষ্ঠানটা কিন্তু মূলত সেটা নিয়ে। ভাববেন না আপনি এই দেশের নাগরিক একজন, আপনি একজন বুদ্ধিজীবী, আপনি একজন শিক্ষিত মানুষ। এই খেলাটা কিন্তু কোনো সাধারণ মানুষ, যিনি একটু অল্পবিদ্যা মানুষ, অশিক্ষিত মানুষরা বা একদম সাধারণ প্রান্তিক মানুষ যারা রাজনীতি অতটা বোঝেন না, তাদের কিন্তু মাথার উপর দিয়ে যাবে, তারা মোটেও বুঝতে পারবে না ব্যাপারটা। কিন্তু শিক্ষিত সমাজের মানুষ, যারা বুদ্ধিজীবী মানুষ, যারা রাজনৈতিক সচেতন মানুষ, তারা অবশ্যই বুঝবেন। তার জন্যই আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমার কথাগুলো একটু শুনুন। তার কারণ হচ্ছে, পালা বদল হওয়ার পরেই আপনারা দেখেছেন ডিম ছোড়াছুরি এবং যাকে তাকে অ্যারেস্ট এবং দুর্নীতি, চোর চোর স্লোগান, কাউকে বাকি রাখেনি। রাজনৈতিক নেতাদের তো ছেড়েই দিন, কোনো স্কুল টিচার, কোনো তৃণমূল সমর্থক, তাদেরকে পর্যন্ত। আজকের দেখেছেন রাকেশ সিংয়ের মতন লোক, যে বন্দরে ফিরাদ হাকিমের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, তিনি নিজে প্রশাসনের কাছে গিয়ে বলছে যে আমার নাম ভাঙিয়ে, যে আমি রাকেশ সিংয়ের লোক, আমরা বিজেপি করি, এই নাম ভাঙিয়ে অনেক ছেলেদেরকে ন্যাড়া করে দিচ্ছেন, কাউকে উলঙ্গ রাস্তায় হাঁটাচ্ছেন, কাউকে কোমরে দড়ি করে হাঁটাচ্ছেন। এই জিনিস ভারতবর্ষের রাজনীতিতে কিন্তু এর পূর্বে দেখেননি। যতই আজকে বিজেপি নেতারা চাপা দিতে চান, সৃষ্টিকর্তা কিন্তু তারাই। এবং এই যে রাকেশ সিংয়ের নাম ভাঙানো হচ্ছে, রাকেশ সিং ভূত ভবিষ্যৎ ভেবেই আজকে নিজে প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছে যে এই কাজ আমাদের না, এটা আমার কোনো বিজেপি কর্মীর না এবং আমি এদেরকে চিনি না, ইমিডিয়েট এদেরকে অ্যারেস্ট করুন। এটা আমার মুখের বক্তব্য না, খুব বিজেপি নেতার মুখের বক্তব্য। এবং শ্রমিক ভট্টাচার্য অনেক ব্যাপারেই কিন্তু প্রলোভ দেওয়ার চেষ্টা করেছেন, ঢাকার চেষ্টা করেছেন, অনেক কিছুই করেছেন, কিন্তু কন্ট্রোলের বাইরে হয়ে যাচ্ছেন। এবং প্রশাসনের কথা বলছি, আগে যারা বলতেন দলদাস দলদাস দলদাস, তৃণমূল নাকি প্রশাসন, পুলিশ প্রশাসনকে একদম দলদাস বানিয়ে রেখে দিয়েছেন। কিন্তু এখন আপনারা কি দেখতে পাচ্ছেন? পুলিশের সামনেই ডিম ছুটছে, পাথর ছুটছে এবং পুলিশ নিজে কোমরে দড়ি পরিয়ে হাঁটাচ্ছেন। কি
তারা কারা যাদেরকে হাঁটাচ্ছেন? কি 70,000 কোটি টাকার ঘোটালা করেছে অজিত পাওয়ারের মতন, যেটা প্রধানমন্ত্রী বলছেন, না কোনো ধর্ষণকারী? নিশ্চয়ই না। আপনি এবার বলবেন দুর্নীতি। দুর্নীতি আপনারা বলছেন যে দুর্নীতি করেছে। আপনি বলতেই পারেন মুখে, আপনি যেহেতু বিরোধী দল মানে বিজেপি, আপনি বলতেই পারেন একটা কাউন্সিলরকে, একটা চেয়ারম্যানকে, একটা এমএলএকে যে তিনি 50 কোটি, 20 কোটি, 10 কোটি দুর্নীতি করেছেন। আপনি বলেছেন, এটা কিন্তু প্রমাণিত নয়। আপনারা ক্ষমতায় এসছেন, আপনারা বলতেই পারেন বলেছেন। তাহলে তার বিরুদ্ধে যদি দুর্নীতিই থাকে, তার জন্য আপনাদের হাতে প্রশাসন, ইডি, সিবিআই সব কিছু, কোর্ট আদালত সব কিছু আপনাদের হাতে। আপনারা তাকে অ্যারেস্ট করুন, বিচার করবে কোর্ট, সঠিক তথ্য, সঠিক নিজেকে ক্লিন চিট দিয়ে যদি কেজরিওয়ালের মতন বেরিয়ে আসতে পারে বেরিয়ে আসবে। কিন্তু তা করেননি। তাদেরকে কাউকে খালি পায়ে হাঁটানো হচ্ছে, কাউকে কোমরে দড়ি দিয়ে কান ধরে উঠবস করানো হচ্ছে এবং টিম ছোড়া হচ্ছে। এবং বহু ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি যা ভাইরাল হয়েছে, কোনো নেতা যাওয়ার পূর্বে ডিমের প্লেট কিনে মহিলাদের দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে, তাদের হাতে ডিম দিয়ে দেওয়া হচ্ছে। এই কোন রাজনীতি? এর তো বড় মানে মধ্যযুগে চলে এসেছি আমরা। এটা একটা নোংরা রাজনীতি শুরু হয়েছে, যার শুরু এবং অন্তিম কিন্তু বোঝা যাচ্ছে না, যা ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে দাঁড়াতে যাচ্ছে। এইবারে ধরে নিলাম এ তো এক কাণ্ড চলছেই, তার মধ্যে আজকের যা আমরা সারা ভারতবর্ষ থেকে আজ অব্দি যেটা দেখলাম, এরা যদি এনডিএর সাথ না দিত, অনেক নেতাকেই আজকের ইডি, সিবিআই খপ্পরে, প্রশাসনের খপ্পরে এই একই জিনিস হতো। জাহাঙ্গীরের মতন আচ্ছা নেতাদের হতো। এবার ভাবুন, যে তৃণমূল নেতাটা, সবাই খারাপ ছিল তা না, যে 15 বছর ধরে মানুষের সেবা করে এসেছেন, মানুষের উপকারে থেকেছেন, যার নামে সুনামের বন্যা হয়ে যাচ্ছে, কাউকে তো বলা হতো রূপকার উন্নয়নের, এরকম অনেক আখ্যা আছে, আমি কারো নাম করে বলছি না। তাদের মতন মান সম্মানীয় ব্যক্তি, শিক্ষিত এডুকেটেড পার্সন ব্যক্তিকে যদি কোমরে দড়ি পরানো হতো, যদি ডিম ছোড়া হতো, এইভাবে অপমান অপদস্থ করা হতো, তারা হয়তো আত্মহত্যা, যদি সুযোগ পেত আত্মহত্যা করে নিত। সেই লজ্জা, মান সম্মান, জেল খাটার ভয়ে, বছরের পর বছর জেল খাটার ভয়ে তারা নিজেদের আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে এনডিএর কাছে। যে মিনিমাম যতদিন এই সরকারটা মানে আমাদের যতদিন মেয়াদ আছে, ততদিন নিশ্চয়ই আমরা এইভাবে বহুলতবিতে নেতা হয়ে ওই আসনে বসে এবং সেন্ট্রাল সিকিউরিটি থেকে শুরু করে যা যা পাওয়ার কথা সেগুলোও পাবো, ভোগ করতেও পারবো এবং আমার মেয়াদটাও পূর্ণ করতে পারবো। রাজনীতিতে দরকার হলে এরপরে নমস্কার দিয়ে দেবো, 5 বছর এইভাবে করে কাটিয়ে দেবো, আর এমপিরা ভাবছেন 29 সালে এইভাবে করে কাটিয়ে দেবো, তারপর দরকার হলে রাজনীতির সন্ন্যাস নিয়ে নেবো। কিন্তু তবু মান সম্মান, জেল খাটার থেকে তো বাঁচবো। থাক পড়ে থাক রাজনীতি। তা এটা একটু ভেবে দেখবেন আপনারা, আমি কথাটা সত্যি বললাম কি মিথ্যা বললাম, কি এটা হতে পারে কি হতে পারে না। আমি যেটাই বলছি কিন্তু কল্পনার মারফতে বলছি। নানা দিকের যে অনুকরণটা, রাজনৈতিক যে অনুকরণটা যেভাবে শুরু হয়েছে সেই কারণে। আর এই বছর পশ্চিমবঙ্গ দখলের বিশাল বড় অঙ্কের টার্গেট ছিল মোদিজির কাছে। তার পিছনেও একটা কারণ আছে। বিশেষ করে এই এমএলএদের নিল কি না নিল, সরকার তো করে নিয়েছে, এই এমএলএদের তো না নিলেও হতো। এই নেওয়ার পিছনে এই দলটাকে শেষ করার মূল উদ্দেশ্য। তার একটা নমুনা দিচ্ছি। আপনারা দেখেছেন এদের শরিক দল বিহারে নীতিশ কুমারের, তার দলটাকে ভেঙে চুরে মুখ্যমন্ত্রীর থেকে পদত্যাগ করিয়ে তাকে রাজ্যসভায় পাঠিয়ে দিয়েছে। এরকম এখনও যারা শরিকে রয়েছে, উদ্ধব ঠাকরে থেকে শুরু করে অজিত পাওয়ারের দল থেকে শুরু, সবটাই এরা অজগরের মতন গিলে নেবে, কারণ এইসব বিরোধী দলগুলো এদের রাখবে না এবং এদের মাথা ব্যথা হতে দেবে না। এর হচ্ছে প্রধান কারণ। এছাড়াও কেন আজকের এই 20 জন এমপিকে নিল? কারণ মোদিজির কাছে বা অমিত শাহের কাছে একটা আতঙ্কের ব্যাপার ছিল। তার কারণ হলো নীতিশ কুমারের যে বাকি যারা এমপি রয়েছেন, ওদিকে অজিত পাওয়ারের, ওদিকে একনাথ সিন্ডের এবং চন্দ্রবাবু নাইডুর, তাদের সামনে রাজ্যের ইলেকশন আসছে। সেই ইলেকশনে নীতিশ কুমারের তো যা হওয়ার হয়ে গেছে, কিন্তু ক্ষোভ তো একটা রয়েছে। চন্দ্রবাবু নাইডু থেকে শুরু করে, অজিত পাওয়ারের দল থেকে শুরু করে, একনাথ সিন্ডের থেকে শুরু করে, তারা কিন্তু তাদের সামনে রাজ্যে যে ইলেকশন, বিধানসভার ইলেকশন রয়েছে, সেখানে তাদের মিনিমাম 17% তারা মুসলিম ভোট পায়, যার বদৌলতে তারা জেতে। এই জেতার পিছনে তাদের এই কারিশমাটা ছিল, মুসলিম ভোট তারা পেত। কিন্তু আজকে তারা বিজেপির সাথে ঘর করছেন, তাই সেই ভোটটা কিন্তু তাদের থেকে সরে যাচ্ছে। তাই এই 26-এর শেষে, মানে 27-এ যদি ভোট হতো, তাহলে 27-এর প্রথম দিকে বা 26-এর শেষে তারা কিন্তু মোদী সরকার থেকে সমর্থন তুলে নিত। আর মোদী সরকার থেকে যদি সমর্থনটা তুলে নেয়, তাহলে দিল্লির সরকার পড়ে যেত। আর দিল্লির সরকার পড়লে এই এরকম যে ইলেকশন হয়েছে, যেখানে 2.5 লক্ষ সেনা পাঠানো, তারপরে আপনার এসআইআর এর মাধ্যমে ভোট কাটা, আরও অনেক পদ্ধতি আছে, সেগুলো আমি বলছি না, আপনারা
অবশ্যই শিক্ষিত মানুষ, আপনারা বুঝতে পারছেন সেই পদ্ধতিগুলো কিন্তু মোদিজি ব্যবহার করতে পারতেন না। সেন্ট্রালের ক্ষমতায়, সেন্ট্রালের পাওয়ারে তা সেগুলো দখল করেছেন তারা। করে যেরকম পশ্চিমবঙ্গকে দখল করেছেন, সেরকম অন্য রাজ্যগুলোকেও তারা দখল করার শক্তি ধারণ করে আছে। এবং সেই শক্তি ধারণ করার জন্যই কিন্তু আজকের এই এমপিদের নিয়ে তার যে সমর্থন যেটা দরকার সেটা পূর্ণ করে নিয়েছে। এখন কিন্তু আর ওই চন্দ্রবাবু নাইডুই হোক আর নীতিশ কুমারই হোক আর একনাথ শিন্দেই হোক চমকাচমকির ব্যাপার থাকবে না। তারা যদি সমর্থন তুলেও নেয় তবু কিন্তু এনডিএ সরকার দিল্লিতে 29 সাল অব্দি টিকবে। তারপরে ভোটে কি হবে না হবে সেটা তো তখনকারের ব্যাপার। কেননা তখন সরকার থাকাকালীনই বলতে গেলে তাদের ইলেকশন কমিশনার থেকে শুরু করে কাকে নির্বাচিত করবে না করবে অনেকগুলো সব ভোট প্রক্রিয়া যাদের যাদের ব্যবহার করবে তাদের প্রতি একটা প্রভাব খাটানোর জায়গা থাকে রাজনীতিতে, সেটাও চলবে। যার এবং 29-এ আবার ইলেকশন করে তারা ফিরে আসার ক্ষমতাটা রাখতে পারবে, প্রয়োগ করতে পারবে। এই মুদ্রা কারণ হচ্ছে এটা। 29 টিকে গেলে তখন এই সরকারও টিকবে, না হলে 29-এ যদি দিল্লির সরকার পড়ে যায় তাহলে কিন্তু যা মোদি বিরোধী হাওয়া সারা ভারতবর্ষে যেভাবে তৈরি হয়েছে, ককরোচ পার্টি দেখেছেন, এবং এই পেপার লিক থেকে শুরু করে 15,000 কোটি টাকা দুর্নীতি কিছুদিন আগে, অনেক রকম। এবং একটা কথা বলি, যারা এখানে পশ্চিমবঙ্গ সরকার যেরকম অনেক সুন্দর সুন্দর বিরোধী দলনেতা বাক্য দিয়ে এসছেন, এখানে অভয়াকাণ্ড থেকে শুরু করে নানা রকম দুর্নীতি অনেক কথা বলেছে। কিছুদিন আগে 10-12 দিন আগে বিহারে একজন মহিলার সাথে ধর্ষিতা হয়েছে, তাকে রাত 11টার সময় তার বাড়ির থেকে তুলে নিয়ে গিয়ে তার স্বামীকে তালাবন্দি করে দিয়ে, আপনার খবরে নিশ্চয়ই দেখবেন, তুলে নিয়ে গিয়ে 5 জন মিলে তাকে ধর্ষণ করেছেন এবং তার গোপন অঙ্গে গুলি থেকে শুরু করে পাথর থেকে শুরু করে পাওয়া গেছে। আমি ভাঙিয়ে বললাম না, কারণ খুব লজ্জাজনক ব্যাপার এবং খুব ঘৃণার ব্যাপার, মাথা হেড হয়ে আসে। আপনারা যদি পারেন তো খবরটা দেখে নেবেন। মানে এই হেন চলছে। তো সেখানে কার সরকার? সেখানে এই বিজেপি সরকার। সে নিয়ে কোনো কথা নেই। এই সরকার 1 মাস বয়স না হতে হতে তার মধ্যে 5-6টা ধর্ষণ হয়ে গেল পশ্চিমবাংলায়, নাবালিকা ধর্ষণ, গণধর্ষণ, তা নিয়ে কোনো আওয়াজ নেই। এরকম বহু কাণ্ডই কিছু হচ্ছে। তো সরকার এমন কোনো ম্যাজিক, এমন কোনো জাদু বিজেপি সরকার সারা ভারতবর্ষে করে নেই যে তারা যুগ যুগ দূরে থেকে যাবে। এখানে গোমাতা বলছেন, ওখানে তারাই তাদের সহযোগিতায় গোমাতাকে কেটে এক্সপোর্ট হচ্ছে বাইরের দেশে। এরকম বহু উদাহরণ রয়েছে, সেই উদাহরণগুলো আমি দিতে চাই না, কারণ সেই উদাহরণটা আপনারা ভালো রকম বোঝেন, পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতিটাও বোঝেন। এবং এখন বাংলার পরিস্থিতি এমন হয়ে গেছেন, কে দলের, কে বিরোধীতে, কে কোন আসনে, কে কংগ্রেস, কে সিপিএম, সবাই যেন জয় শ্রীরাম। কারণ মানুষের মুখের হাসি চলে গেছে, মানুষ একটা আতঙ্কে রয়েছে। স্কুল মাস্টার বলুন আর সাধারণ একটা তৃণমূল কর্মী বলুন এবং সমর্থক বলুন, সবাই এই মনে হয় ডিম ছুড়লে, এই মনে হয় আমার নামে একটা মিথ্যা কেস দিল, এই হেন একটা পরিবেশ তৈরি করা হয়েছে। রাত 8টার পরে রাস্তাঘাটে লোক দেখা যায় না, ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ হয়ে রয়েছে, অন্নপূর্ণা ভাণ্ডারে ভাটা হয়ে গেছে, এরকম অনেক কিছুতেই। এবং জনকল্যাণ শিবিরে কোনো কল্যাণই হচ্ছে না, মানুষ সেখানে গিয়ে বিমুখ হয়ে ফিরে আসছে। এই হলো একটা পরিস্থিতি চলছে। সেখানে আজকের যারা গেছেন তারা মমতা ব্যানার্জির হাত ছেড়ে যেতে বাধ্য হয়েছেন, তাদেরকে বাধ্য করা হয়েছে। তা যদি না যেত তাহলে আরও ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতো এবং তাদের যেতে হবেই যে কোনো উপায়ে। এবং এই দলকে শেষ করব। এটা তো প্রথম দেখুন, সরকার চলে যাওয়ার পরে, মমতা ব্যানার্জির সরকার চলে যাওয়ার পরে খুদ বর্তমান মুখ্যমন্ত্রীর মুখ থেকে বেরিয়েছে যে তৃণমূলের কোনো ছবি অবধি তিনি রাখবেন না, এই বাংলার থেকে পুরো নিঃশেষ করে ছাড়বেন। নিজেই বলেছেন, এটা আমার কথা না, তার মুখ থেকে বেরিয়েছেন। তা একজন রাজনীতিবিদ এবং দক্ষ রাজনীতিবিদ এবং সুশাসক, যিনি প্রধান কাণ্ডারি হন রাজ্যে, তার মুখে এই ভাষা শোভা দেন না। এবং এর পূর্বেও আমি কোনো রাজনৈতিক দলের কোনো মিনিস্টারকে এই ধরনের বক্তব্য রাখতে শুনিনি এবং দেখিনি। আমার এই বয়সে আজ পর্যন্ত এরকম কোনো বক্তব্য শুনিনি। এই প্রথম অভিজ্ঞতা কোনো একজন সিএমের মুখে এরকম বক্তব্য। যদি আমি কিছু ভুল বলে থাকি, আপনারা নিশ্চয়ই দেখেছেন সোশ্যাল মিডিয়ায়, তাহলে সোশ্যাল মিডিয়ায় দেখে যদি আপনারা বলেন যে আমি দায়ী, আমি কেন বলছি, আমার এই যে ভিডিওটি করছি, এই সত্য কথাগুলো বলতে, যেগুলো চোখের সামনে দেখেছি, মিডিয়ার সামনে দেখেছি, সেগুলো বলতে অবধি আমাদের গলায় আটকে আসে। কারণ আমরা খুব সাধারণ ঘরের মানুষ, আমাদের উপর কোনো রাজনৈতিক দলের হাত নেই। অর্থাৎ কালকের যে আমার উপরে একটি মিথ্যা কেস আসবে না, না আসার কোনো ব্যাপারই নেই, তারও একটা আতঙ্কের মধ্যে আমরা সব কথা সত্য বলতেও আতঙ্কিত। তাই এই হেন পরিবেশ নিয়ে আমাদের ভিডিও করতে হচ্ছে। তাহলে ভাবুন, যারা রাজনৈতিক সমর্থক বিরোধী দলের, তাদের এখন যারা বিরোধী, তাদের পরিস্থিতিটা কি। তার একটা জলজান্ত উদাহরণ দিই। আপনি ভাবুন তো, আমি প্রথম 5 বছর মমতা ব্যানার্জি ছেড়ে দিলাম, দ্বিতীয় ছেড়ে দিলাম, তৃতীয় ছেড়ে দিলাম। 2024-এ
এই বিজেপি নামক দলটাই তৃণমূলের বিরুদ্ধে লড়েছিলেন এবং এই বাংলাতেই ভোট হয়েছিলেন, তাতে তৃণমূলের জয় জয়কার। তখনও সন্দেশখালী আরও কত রকম ঘটনা ঘটেছে, তা সত্ত্বেও মানুষের ভোট কিন্তু তৃণমূলের পক্ষেই ছিল এবং 29টা এমপি জিতেছিল এবং বিজেপির আরও দুটো যে এমপি জিতেছিল মাত্র 5-10 হাজার ভোটে। নাহলে ও দুটোও কিন্তু ডোবার মতন এবং সাধারণ ক্যান্ডিডেট কাছে হেরে গেছে। সৌমিত্র খা হেরেছিল তার নিজেরই স্ত্রীর কাছে 5,000 ভোটে তিনি জিতেছিলেন। ভাবুন, মানে আর 3,000 ভোট যদি তার স্ত্রী পেতেন তৃণমূল প্রার্থী, তাহলে কিন্তু তিনিও আজকে ডুম হয়ে যেতেন। তাই এই হচ্ছে পরিস্থিতি। আর এমন কি হলো সেই 2 বছরের মধ্যে যে একেবারে তৃণমূলের থেকে মানুষ সরে দাঁড়ালো, এমন কি বাংলার বুকে ঘটেছে যে 15 বছর ধরে এত উন্নয়ন এত কিছু করার পরেও তাদের নামে এত দুর্নীতির বস্তা চাপিয়ে দেওয়া হচ্ছে। আর মিডিয়ার কথা আর কি বলবো, এই যে এত কিছু বাংলায় ঘটছে তা নিয়ে কিন্তু এখন ওই 1 ঘন্টা ভদ্রলোকের আর অনুষ্ঠান দেখা যায় না। সেটা আমরা 4 তারিখেই দেখেছি, বেলা 12টার পর থেকেই সুর সব চেঞ্জ হয়ে গেছে। মিডিয়া এখন কিন্তু ওই আমরা যেরকম বলাবো তুমি সেরকম বলবে, এরকম একটা হয়ে গেছে। তাই আপনারা সব কিছু বোঝেন, তাই কাউকে দায়ী করার কোনো ব্যাপার নেই, সবটাই জনগণের হাতে। জনগণ সামনে নির্ণয় করবে কাকে রাখবে কাকে না রাখবে, সেটা সবটাই আগামী দিন বলবে। এবং আগামী দিনে এক এক করে, আজ হয়তো আমার মুখে এই কথাগুলো শুনে খারাপ লাগছে, কিন্তু আগামী দিনে আপনারা দেখতে পাবেন সব কিছুই কিন্তু প্রকাশ হয়ে বাইরে আসবে। হয়তো সেদিন অনেক দূরে হতে পারে, আবার কাছেও হতে পারে, সবই আগামী দিনে জবাব পাবেন। এবং একটু চিন্তা ভাবনা করে দেখবেন যে তারা যদি এই 80 জন এবং এই 29 জন যদি মমতা ব্যানার্জির সাথে থাকতো, তারা কি টিকে থাকতে পারতো? তাদের কি থাকতে দিত? মনে হয় ভাবুন একবার। যেরকম আপনারা দেখেছেন কুণাল ঘোষকে ডিম ছুটছে, কুণাল ঘোষ যখন প্রশাসনের কাছে গেছে, প্রশাসন বলছে, থানার ওসি বলছে ডিম ছোড়া নিয়ে কোনো কেস নেওয়া যায় না। ভাবতে পারেন, আপনারাই ভাবুন। এবং সত্য মিথ্যা ভালো মন্দ আপনারা জ্ঞানী মানুষ, আপনারা নিশ্চয়ই বিচার করে আপনাদের কমেন্ট রাখবেন। যাক, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। বলতে গেলে অনেক কিছুই আমি বাদ দিয়ে ছোটোখাটোর উপরে সাধারণ বক্তব্যের মাধ্যমে রাখলাম আপনাদের সামনে। আপনারাই বিচার করবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা চেয়ে নিয়ে আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নেব, এবং যদি সঠিক হয় সেটাও আপনারা বলবেন। ভালো লাগা মন্দ লাগা সবটাই বিচার। এখানে জাজ আপনারা, বিচারক আপনারা, দর্শক আপনারা, শ্রোতা আপনারা, সব কিছু আপনারাই আমাদের সব কিছু। জয় হিন্দ, বন্দে মাতরম।